করে না তোমার? আরোহী কিছু বুঝে উঠতে পারতো না। সে তো সব কাজ শেষ করে শাশুড়ি মায়ের জোড়াজুড়িতে রুমে এসেছিল, কিন্তু এসব আরোহী মনে মনে হিসাব মিলাতে ব্যস্ত হয়ে কিছু বলার উদ্দেশ্যে মুখ খুলতে নিতেই হঠাৎ তার পাশে হাত মুছতে মুছতে তার শাশুড়ি লুৎফা বেগম এসে দাঁড়িয়ে মুখ কালো করে এমন ভাব করেন যেন তার খুব কষ্ট হয়েছে। তখনই আরোহীর টনক নড়ে উঠত। সে কিছু বলে উঠতেই আরিয়ান হাত উঁচু করে থামিয়ে দিত। লুৎফা বেগম আরেকটু ভালো সাজার অভিনয় করে আরিয়ানের উদ্দেশ্যে বলতো, থাক বাবা, কিছু বলিস না, আমি যতদিন বেঁচে আছি সব কাজ নিজের হাতেই করে নিব। এসব নিয়ে তোদের মধ্যে ঝামেলা হোক তা আমি চাই না। আরিয়ান তখন আরোহীর দিকে রাগে দৃষ্টি নিক্ষেপ করে তাকে চড় মেরে রুম থেকে বেরিয়ে যেত। আরোহী আরিয়ানের যাওয়ার দিকে নিষ্পলক তাকিয়ে চোখ ভেজাতো। সে তখন থেকেই বুঝে নিয়েছিল যে এই সংসারে তার টিকে থাকা বড্ড কঠিন। এভাবে চলতে থাকলে আরিয়ান আর তার দূরত্ব বাড়তেই থাকবে, কিন্তু তার কোনো উপায় ছিল না। আরিয়ানের ততদিনে আরোহীর কাছ থেকে মন উঠে গেছিল। আরিয়ানেরও বা কি দোষ, সে তার জায়গায় ঠিক ছিল। সারাদিন অফিস শেষে বাসায় এসে যখন দেখতো নিজের স্ত্রী রুমে পড়ে ঘুমোচ্ছে আর মা রান্নাঘরে কাজ করছে, তখন যে কোনো ছেলেই এসব দেখে মাথা ঠিক রাখতে পারবে না। কিন্তু এসব দেখার মাঝে যে বড় ভুল লুকায়িত রয়েছে। তুমি বসে আছি, বাহির থেকে দেখলে মনে হবে একটা সুন্দর পারিবারিক মিলন দৃশ্য, অথচ বাহিরের কেউ জানতে পারবে না এটা কোনো সুন্দর পারিবারিক মিলন দৃশ্য নয়। এটা দুঃখ, রাগ, ক্ষোভে ভরা একটা মিলন দৃশ্য। রোগের কারণে সে অনেক শুকিয়ে গেছে। যতক্ষণ আমরা ছিলাম আমাদের মাঝে একটু কথা হয়নি। সে হাত জোর করে শুধু কেঁদেছে, শুধু কেঁদেছে। আমাদের দেখা হবার 1 মাস পরে সে মারা যায়। সেদিন খবর পেলাম কান্নার দু চোখ ধরে উঠলো। কারো মৃত্যুতে জীবন থেমে থাকে না, জীবন তার গতিতে চলতে লাগলো। ছেলে বিয়ে হলো, টুকটুকে একটা সুন্দর বউ আনলাম, তাদেরকে বরণ করে নিয়ে গেলাম। এভাবে চলে গেল আরেক বছর। একদিন শুনলাম ছেলে আর ছেলের বউ তাদের রুমে ঝগড়া করছে। কি নিয়ে ঝগড়া করছে বুঝতে পারলাম না। তারপর থেকে প্রায় দেখতাম তাদের ঝগড়া হচ্ছে। এক রাতে ছেলের বউ কাঁদতে কাঁদতে আমার রুমে এলো এবং বলল, মা, আমার সংসারটাকে আপনি বাঁচান, আপনি চাইলে ওকে ফেরাতে পারবেন। কি হয়েছে ওর? আমাকে খুলে বলো। ও অন্য একটা ছেলের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছে। আমার কোনো কথাই সে শুনতে চাইছে না। কিছু বললে সে মারার জন্য তেড়ে আসে। মা, আমাদের ছোট্ট একটা মেয়ে আছে। এই অবস্থায় সংসারটা ভেঙে গেলে মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাবো? মুহূর্তে নিজের জীবনের অতীতের কথা মনে পড়ে গেল। চোখের সামনে যেন সব দেখতে পেলাম। আমি কারো বেদনায় স্তব্ধ হয়ে গেলাম। সে রাতে 12টার দিকে ছেলে বাড়ি ফিরল। সে ইদানিং প্রায় দেরি করে বাড়ি ফেরে। বৌমার কাছ থেকে শুনলাম এই দেরির কারণ হলো অফিস শেষে সে মেয়েটার সাথে। মা বলল, হ্যাঁ বাবা, তাই বলছি ওকে ছেড়ে দে সময় থাকতে, না হলে দেখা যাবে কবে আমাদের বাড়ি থেকে সব নিয়ে পালিয়ে যায়। আমি যে এত বড় ভুল কেন করলাম তোর জন্য এই মেয়েটি। রোহান সবটা শুনে রেগে গিয়ে বলল, তোমরা এসবের জন্য কষ্ট পেও না, আমি দেখাচ্ছি আজ ওই হারামজাদিকে। এই বলে রোহান নিজের রুমের দিকে চলে যায়। মা মেয়ে দুজন চোরের মতো করে হাসতে থাকে। রোহান নিজের রুমে অনামিকাকে না দেখে রেগে রান্নাঘরের দিকে এসে দেখে অনামিকা রান্না করছে। রোহান পেছন থেকে গিয়ে কোনো কথা না বলে অনামিকাকে ঠাস ঠাস করে থাপ্পড় দেয়। আর পাথারে মারতে মারতে বলল, এই বল, তোর কার সাথে চক্কর আছে বল? কটা ছেলেকে ফাঁসিয়েছিস তোর চালে? প্রথম থেকে তোর উপর আমার সন্দেহ ছিল, কিন্তু আমি তা পাত্তা দিইনি। তোর রূপ আর সুন্দর ব্যবহারে অন্ধ হয়ে গেছিলাম। বল, কার সাথে তোর প্রেম চলছে? অনামিকা অবাক চোখে রোহানের দিকে চেয়ে কান্না করতে করতে বলল, এসব তুমি কি বলছো রোহান? আমি শুধু তোমাকেই ভালোবাসি। রোহান বলল, রাখ তোর ভালোবাসা তোর কাছে। তোর কারোর সাথে সম্পর্ক না থাকলে তুই সারাদিন ফোন নিয়ে কি করিস? হ্যাঁ, বিকালে মাকে তেল মালিশ করে কেন দিলি না? রোহান, মা যখন বলেছিলেন তখন আমার অনেক কাজ বাকি ছিল। আমি বলেছিলাম কাজ শেষ করে মালিশ করে দিব, কিন্তু পরে যখন গেলাম উনি বললো ওনার নাকি মালিশের দরকার নেই। চুপ, একদম মিথ্যা কথা বলবি না। বিকালে কার সাথে কথা বলছিলি তুই? মা নিজের চোখে দেখেছে তোকে ফোনে কথা বলতে। রোহান, বিশ্বাস করো আমি আজ সারাদিনে শুধু তোমার সাথে কথা বলেছিলাম। তুমিই তো বিকালবেলা আমাকে ফোন দিলে মায়ের জন্য কোন কোন ওষুধ লাগবে সেটা জানার জন্য।